নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, নিশ্চয়ই তোমরা টাইটেলে দেখতে পেয়েছো। আর তোমাদেরকেও আগে বলে দিয়েছি, চ্যাপ্টারের নাম বৃত্ত। আর এই বৃত্ত চ্যাপ্টারের যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা আমাদের আজকে কেস স্টাডি। টপিকটার নাম লিখো প্রত্যেকে, বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে সংক্রান্ত। কি বললাম? বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে সংক্রান্ত। ক্লিয়ার? দুটো বৃত্ত বাবু, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে, এই সংক্রান্ত অঙ্ক নিয়েই আজকের আমাদের ক্লাস। ক্লিয়ার? ফলে টপিক বাড়াবো না, একটাই মাত্র টপিক। এই টপিকের উপরে যত রকমের অঙ্ক হয়, ঘুরিয়ে পেঁচিয়ে যেমন করে দিক না কেন, আজকে এটা হচ্ছে আমাদের কেস স্টাডি। ক্লিয়ার? একদম সুন্দর করে আমরা শিখব। তো দেখো, টপিকের নাম দিলে চলবে না, যেন টপিকটাকে চোখ বন্ধ করে দেখতে পাই, এরকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে। তো তার আগে বলি, এই টপিকের ক্ষেত্রে স্বীকার্য কী, মানে প্রশ্নে কি দেওয়া থাকবে। দেওয়া থাকলে তবে না কাজ করতে পারবে। তো আমাকে দেখতে হবে প্রথমে দেওয়া কি থাকবে। তো লিখবে স্বীকার্য বিষয়। স্বীকার কি লিখবে? দুটি বৃত্তের সমীকরণ, মানে দুটো বৃত্তের সমীকরণ সুন্দর করে তোমাকে বলে দেবে। কার্পণ্য বোধ করবে না, কৃপণগিরি করবে না, তোমাকে একদম দুটো সমীকরণ বলবে, নে বাবু নে, দুটো বৃত্তের সমীকরণ নিয়ে নে। তার মানে দুটি বৃত্তের সমীকরণ একদম সুন্দরভাবে দেওয়া থাকবে। ক্লিয়ার? তো তোমাদের সুবিধার জন্য আমি দুটো বৃত্তের সমীকরণ নিই, তবে আমি ওই রকমভাবে নেব না, x² + y² + 2gx + 2fy + c = 0, এত লম্বাভাবে নেব না। আমি তোমাদের সুবিধার জন্য নিচ্ছি কি, দুটো সমীকরণ। একটা সমীকরণ হচ্ছে u1 = 0 এবং আরেকটা সমীকরণ কি নেব, u2 = 0। বলো, একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? তো তোমাকে প্রশ্নে দুটো বৃত্তের সমীকরণ বলে দেবে। ওকে স্যার, এবার তো বলুন না নির্ণয় কি করব। আপনি তো আমাদের মন খুশ করে দিলেন। প্রশ্নে কি দিবে ওটাই তো মেন ব্যাপার, কারণ দেওয়া অংশ নিয়ে তো এগোবো। তো কি দিয়েছে আপনি বলে দিলেন। এবার আপনি বলুন, এই চ্যাপ্টারে আমাদের নির্ণয় পার্ট কি কি নির্ণয় করব আমরা। তো একদিকে লিখলাম নির্ণয় পার্ট। তো মাথায় রাখবে, নির্ণয় করতে হবে এই চ্যাপ্টার থেকে টোটাল 3টে জিনিস। ক্লিয়ার? আমরা নির্ণয় করব কি, টোটাল 3টে জিনিস নির্ণয় করব। স্যার কি কি একটু বলে দিন, কি কি নির্ণয় করব। দেখো, আমরা প্রথম পার্ট যেটা নির্ণয় করব সেটা হচ্ছে দুটো সার্কেল নাকি পরস্পরকে টাচ করে থাকবে না। দেখো, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে থাকবে। তার মানে ধরে নাও এটা একটা বৃত্ত বাবু, আর এটা আর একটা বৃত্ত। তো দুটো বৃত্ত পরস্পরকে কী করে আছে? স্পর্শ করে আছে। আচ্ছা, এরকম যেমন হতে পারে, এরকমও তো হতে পারে, তাই না? দেখো তো, বা এটা একটা বৃত্ত আর এটা আর একটা বৃত্ত, পারে কি না বলো? তো দেখো, দুটো বৃত্ত পরস্পরকে কিন্তু স্পর্শ করে আছে। সেই স্পর্শটা বহিঃস্পর্শ হতে পারে, মানে বাইরের দিক থেকে স্পর্শ হতে পারে, আবার ভেতর দিক থেকেও স্পর্শ হতে পারে। তো কেমন করে বুঝবো যে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে বা অন্তঃস্পর্শ করেছে বা স্পর্শ করেছে? কেমন করে বুঝবো? তো এটার জন্য শিখবো আমরা শর্ত, কন্ডিশন। ক্লিয়ার? এটার জন্য শর্ত শিখব। নাম্বার 2 কি? নাম্বার 2, আমাদের আজকের নির্ণয় যে পার্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানলাম দুটো বৃত্ত পরস্পরকে
স্পর্শ করেছে, সেই স্পর্শটা কীরকম হতে পারে? সেই স্পর্শটা বহিঃস্পর্শ, ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, বহিঃস্পর্শ, কিংবা সেই স্পর্শটা হতে পারে কি অন্তঃস্পর্শ, ধরো এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, অন্তঃস্পর্শ। কিন্তু সেকেন্ড যেটা নির্ণয় করতে বলতে পারে সেটা হচ্ছে স্পর্শ বিন্দু কেমন করে পাবো। কি বললাম? স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু কীরকম স্যার? দেখো এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, মানলাম স্পর্শ করেছে। কি বলছি আবার মন দিয়ে শোনো, এটা একটা বৃত্ত আর এটার একটা বৃত্ত, মানলাম স্পর্শ করেছে, কিন্তু ওরা যখন স্পর্শ করেছে একটাই তো পয়েন্টে স্পর্শ করবে। তো সেই বিন্দুটা কেমন করে আমরা নির্ণয় করব? এই টপিকের ক্ষেত্রে আমরা এই সংক্রান্ত অঙ্ক শিখব। আর একটা লাস্ট কি? আর একটা লাস্ট হচ্ছে দেখো দুটো বৃত্ত যে পরস্পরকে স্পর্শ করেছে বাবু, হোক তা বহিঃস্পর্শ কিংবা অন্তঃস্পর্শ, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে মানলাম, হোক তা বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ। দেখবে যে পয়েন্টে স্পর্শ করেছে না, ওই পয়েন্টে যদি আমি একটা কি আঁকি, একটা সরলরেখা আঁকি, ওটা স্পর্শক হয়ে গেল না একটা? ও তার মানে আমি ওই স্পর্শবিন্দুতে একটা স্পর্শক আঁকছি, কিন্তু ও যাতা স্পর্শক না, ও এমন একটা স্পর্শক যেটা ওই সার্কেলেরও স্পর্শক আবার এই সার্কেলেরও স্পর্শক। ওই কারণে ওকে বলা হয় কমন স্পর্শক। কমনের বাংলা মানে কি? সাধারণ। তাই আমরা বলছি কি সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক। তাহলে আমাদের টোটাল 3 রকম টাইপের কিন্তু অঙ্ক আছে। বলো একদম নির্ণয় পার্টটা পুরো ক্লিয়ার কিনা? আবার বলছি, তোমাদের পরীক্ষায় বা এই টপিকের প্রশ্নে কি দেওয়া থাকবে? তোমাকে দুটো বৃত্তের সমীকরণ বলে দেবে, একদম নিঃসন্দেহে বলে দেবে, কোনো রকম তোমাদেরকে টাফ মনোভাবে নিয়ে আসবে না, বলে দেবে সমীকরণ। তোমার ডিউটি কি? নির্ণয় করা। তুমি কি নির্ণয় করবে? তোমাকে 3 রকমের জিনিস নির্ণয় করতে বলতে পারে। একটা হচ্ছে শর্ত। স্যার শর্ত কেন? কারণ দেখো না, এই বৃত্ত আর এই বৃত্তের সমীকরণ দিয়ে দিল, আদৌ কি ওরা স্পর্শ করে আছে? যেমন এখানে তো নেই স্পর্শ করে, বা ভেতরে থাকলেও স্পর্শ করে নেই। তাহলে ওরা যে স্পর্শ করেছে তার কন্ডিশন কি? আর আর যদি বহিঃস্পর্শ করে তার শর্ত কি? যদি অন্তঃস্পর্শ করে তার শর্ত কি? তো আমরা এই শর্তগুলোকে শিখব। ক্লিয়ার? এটা একটা টাইপের অঙ্ক। নাম্বার 2 টাইপ কি বললাম? মানছি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, কিন্তু বাবু স্পর্শ করলে নিশ্চয়ই একটা পয়েন্ট তো স্পর্শ করবে। স্যার এমন কি হতে পারে দুটো পয়েন্টে স্পর্শ করবে? না বাবু, দুটো পয়েন্টে ছেদ করে, কিন্তু স্পর্শ একটা পয়েন্টেই করে। ওকে, তো যদি একটা পয়েন্টে স্পর্শ করে, স্যার ওই পয়েন্টটাকে পাবো কি করে? তো আমরা এই অঙ্ক শিখব। আর একটা জিনিস কি শিখব? স্পর্শ তো করলো, যেমন এখানে ছেদ করেছিল, তাই আমি কি পেয়েছিলাম? সাধারণ জ্যা পেয়েছিলাম। ওকে বলতাম সাধারণ জ্যা, এই বৃত্তেরও জ্যা ওই বৃত্তেরও জ্যা। কিন্তু যদি ওই পয়েন্টে আমি সরলরেখা আঁকি, স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শকটা কিন্তু এই বৃত্তেরও স্পর্শক ওই বৃত্তেরও স্পর্শক। ওই জন্য এই স্পর্শককে আমরা কি বলি? সাধারণ স্পর্শক। তো আমরা এই রিলেটেড প্রবলেম সলভ করব। ওকে, এবার চলে আসি অঙ্কের নিয়মে। তো প্রথমে স্যার আপনি কোনটা শেখাবেন? তো আমি তোমাদের প্রথমে এই টপিকটা শেখাবো। কীরকম করে দেখে নাও, তোমাদের না এখানে দুটো সমীকরণ বলেছে না বৃত্তের। একটা বৃত্তের সমীকরণ কি বলেছে বলো? E1 = 0। ও আর একটা বৃত্তের সমীকরণ কি বলেছে? E2 = 0, তাই না? ওহো, তার মানে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া। দেখো এই বৃত্তের সমীকরণ কি? E1 = 0, আর এই বৃত্তের সমীকরণ কি? E2 = 0। আবার বলছি, এই বৃত্তের সমীকরণ কি? E1 = 0, ওই বৃত্তের সমীকরণ কি? E2 = 0। ও স্যার, সমীকরণ তো দিয়ে দিয়েছে, আমার সাধারণ স্পর্শক লাগবে। স্যার কি লাগবে? তো মাথায় রাখবে, সাধারণ স্পর্শকের সমীকরণ, সাধারণ
স্পর্শকের সমীকরণের ফর্মুলা খুবই ইজি। কি জানো, এই দুটো সমীকরণকে শুধু বিয়োগ করে দাও, মানে E1 মাইনাস E2 ইকুয়াল টু 0। জাস্ট খালি বিয়োগ করে দাও, বিয়োগ করলে যা পাবে ওটাই হচ্ছে কি সাধারণ স্পর্শকের সমীকরণ। তোমার মনে হবে স্যার এটা চেনা চেনা লাগছে, কোথায় যেন করেছি। হ্যাঁ, তোমরা এই ফর্মুলাটা শিখেছিলে সাধারণ জ্যায়ের ক্ষেত্রে। দুটো সমীকরণকে বিয়োগ করলে সাধারণ জ্যা পাও, যদি সত্যি সত্যি ওরা স্পর্শ করে থাকে তাহলে দুটো সমীকরণকে বিয়োগ করলে তোমরা সাধারণ স্পর্শকের সমীকরণ পেয়ে যাবে। চলো, যখন আমি সূত্রটা লিখলাম, এই সূত্রের উপর বেস করে একটা অঙ্ক করে নিই। তো প্রত্যেকে লিখো একটা অঙ্ক, কোশ্চেন লিখো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x, কি বললাম আমি লিখে নি, দাঁড়াও, দেওয়া আছে বৃত্তদ্বয়ের সমীকরণ। দেওয়া আছে বৃত্তদ্বয়ের সমীকরণ। দুটো বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে। একটা বৃত্ত কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y প্লাস 4x মাইনাস 10y মাইনাস 20 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। ও আর একটা ইকুয়েশন বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো কি সুন্দর দুটো বৃত্তের সমীকরণ বলে দিয়েছে ওরা। আর ওরা কি বলেছে জানো, বলেছে সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওরা নির্ণয় করতে বলেছে সাধারণ স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার? আমি একটু জাস্ট ছবিটাকে এঁকে দিই এখানে। এই একটা বৃত্ত আর এই আরেকটা বৃত্ত, দুটো বৃত্তের সমীকরণ বলে দিয়েছে। আর বলছে এদের যে সাধারণ স্পর্শক, ওই সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বাবু, আমরা তো জানি না এখন বর্তমানে যে ওই বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে নাকি অন্তঃস্পর্শ করেছে। আমি যদিও প্রশ্ন থেকে বুঝতে পারছি, প্রশ্ন উল্লেখ করে দিয়েছে অন্তঃস্পর্শ, কিন্তু আমি ওই কমন সেন্সে দেখছি না। আমি জাস্ট এই কমন সেন্সে দেখছি যে এটা একটা সাধারণ স্পর্শক। ক্লিয়ার? ওর সমীকরণ বের করতে চাই। তো তোমরাই বলো, সাধারণ স্পর্শকের সমীকরণ, কি হবে? তো আমরা সূত্র কি জানি বলো তো? সাধারণ স্পর্শকের সমীকরণ, দুটো সমীকরণকে বিয়োগ করে দেবো, ব্যাস গল্প খতম। ঠিক কিনা ভাই? তো আমরা এক কাজ করি, সাধারণ স্পর্শকের সমীকরণ হচ্ছে এই বৃত্তের সমীকরণ থেকে ওই বৃত্তের সমীকরণ বাদ দিয়ে দেবো। তাহলে বলো তো এই বৃত্তের সমীকরণটা কি আছে বাবু? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y মাইনাস 20, এটা মাইনাস ওই বৃত্তের সমীকরণটা কি আছে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু কত? 0। তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে ওই বৃত্তের সমীকরণ আমি বাদ দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম। আচ্ছা, বিয়োগ করলে দেখি না বিয়োগ ফলটা কি পাই বলো না। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে না? ওয়াও। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও তো কেটে গেল। 4x মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস। তো 4x প্লাস 4x কত হচ্ছে? 8x। আচ্ছা, মাইনাস 10y মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4y,
মাইনাস 10y প্লাস 4y কত হচ্ছে মাইনাস 6y। আচ্ছা -20 মাইনাসে প্লাসে -4 -20 -4 মাইনাস কত 24 সমান কত সমান হচ্ছে 0। বলো এই লাইনটা বুঝতে পারলে কিনা? আচ্ছা যখন এই লাইনটা বুঝতে পেরেছো আমি কনফার্ম হয়ে বলতে পারি পরের লাইনটাও বুঝতে পারবে। কি বলো তো, আমি 2 দিয়ে ক্যান্সেল করেছি, তাহলে 4x মাইনাস কত 3y মাইনাস কত বলো 2 দিয়ে কাটলে 12 ইকুয়াল টু 0। এই যে এত সুন্দর একটা কিউট যে সমীকরণটা পেলে না, এই সমীকরণটাকে আমরা বলছি কি সাধারণ স্পর্শকের সমীকরণ। বলো একদম পরিষ্কার ঝাঁকাঝাঁক বুঝতে পারলে কিনা? পেরেছো? তাহলে কি বললাম দেখো, তোমাকে দুটো বৃত্তের সমীকরণ দিয়ে দিবে আর বলবে বাবু সাধারণ স্পর্শকের সমীকরণ কি হবে। তুমিও বলবে আচ্ছা সাধারণ স্পর্শকের সমীকরণ দুটো বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে, আমি সমীকরণ দুটোকে বিয়োগ করে দেবো, যা অ্যান্সার পাবো ওটাই সাধারণ স্পর্শকের সমীকরণ। দেখো আমরা কি পেলাম, দুটো বৃত্তের সমীকরণকে বিয়োগ করে দিলাম। এটা আমি মাইনাসটাকে এখানে লিখি তোমাদের সুবিধার জন্য, এটা মাইনাস এটা ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস x² ক্যান্সেল, y² মাইনাস y² ক্যান্সেল, প্লাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 4x মানে 8x হলো, মাইনাস 10y মাইনাসে মাইনাসে প্লাস 4y মানে মাইনাস 6y হলো, মাইনাস 20 মাইনাস 4 মাইনাস 24 ইকুয়াল টু 0। 2 দিয়ে ক্যান্সেল করলেই যে সমীকরণটা পেলাম এটাই কি, এটাই হচ্ছে সাধারণ স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার? এবার আমি চাই যে আদৌ তোমরা এটা বুঝতে পেরেছো তো? এটাকে জানার জন্য একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে টেস্ট করব। ক্লিয়ার? আমি পরের পার্টগুলো শিখবো এই অঙ্কটার মাধ্যমেই, কিন্তু আমি চাই আদৌ এই অঙ্কটা বুঝতে পারলে কি না। আমি পরের অঙ্ক দীর্ঘর অঙ্ক নাম্বার 7 দিয়ে টেস্ট করব। দীর্ঘর অঙ্ক নাম্বার 7। আচ্ছা দীর্ঘর অঙ্ক নাম্বার 7 তোমরা এর জন্য একটা কাজ করবে, যেহেতু আমাদের অঙ্কটা অনেক বড় হবে তো, কারণ এখানে অনেকগুলো কাজ করব আমরা, ওই জন্য দুটো পেজ ছেড়ে রাখবে, দুটো পেজ। ওকে, তোমরা 3 নম্বর পেজ থেকে লিখবে আর একটা কোশ্চেন। 3 নম্বর পেজে একটা কোশ্চেন লিখো। আমার কিন্তু অঙ্কটা শেষ হয়নি, আমি 3টেই পার্ট আমি এই অঙ্কের মাধ্যমে শেখাবো। ক্লিয়ার? কিন্তু প্রথম স্টেপ করার পর আমি দেখতে চাইছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে কিনা। ওই জন্য আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, দীর্ঘের অঙ্ক নাম্বার 7। দেখো দেওয়া আছে দুটি বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? কি দেওয়া আছে, x² প্লাস y² মাইনাস 4x, x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে কি, x² প্লাস y² মাইনাস 10x, x² প্লাস y² মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 মাইনাস 6y প্লাস 14 ইকুয়াল টু 0। দেখো দুটো বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে আর বলেছে কি সাধারণ স্পর্শকের সমীকরণ কি হবে। সাধারণ স্পর্শকের সমীকরণ কি হবে? সিমরান বোন বলো দেখি, সাধারণ স্পর্শকের সমীকরণ বলেছে না, তো আমরা কি করব, আমাদের টেকনিকটা কি? দুটো সমীকরণ তো বলে দিয়েছে, গুড, আসো অবশ্যই। লিখে করো। প্রত্যেকে তোমরা নিজে খাতায় করো, যারা ক্যামেরার ওপারে রয়েছো তারাও নিজে করে নাও।
আচ্ছা দাও। তার মানে আমরা দেখতে পেলাম এখানে যে যদি আমরা 6 দিয়ে ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি, বা x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে আমরা এটা পেলাম। তো সিমরান করলো কি, সাধারণ স্পর্শকের সমীকরণ, এই সমীকরণ থেকে এই সমীকরণ বাদ দিল সমান 0। তো যখন এই সমীকরণটাকে লিখলো মাইনাস এই সমীকরণটাকে লিখলো সমান 0 করলো, তারপর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিল, 0 কেটে গেল, যেমন এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, যে পার্ট পড়ে থাকলো সুন্দর করে লিখলো 6x প্লাস 12y মাইনাস 6 সমান 0, এটা তো ছিল পড়ে। এবার 6 দিয়ে কাটলেই আমরা পেয়ে যাচ্ছি, তাই না অ্যান্সার? তো যেটা পেলাম এই কিউট একটা ইকুয়েশন, এটাকে বলছি আমরা কি, সাধারণ স্পর্শকের সমীকরণ। বলো একদম ফুল বুঝতে পারলে কিনা, একদম পুরোপুরি কোনো সমস্যা নেই তো? তোমরা এটাকে সুন্দর করে 6 দিয়ে ভাগ যাচ্ছে, তাই 6 দিয়ে ভাগ করা হলো। হ্যাঁ, কমন নাও 6, নিয়ে 6টাকে বাদ দিয়ে দাও, ক্লিয়ার? ব্যাস। তো দেখো এই হচ্ছে তোমাদের এই অঙ্কটা। তোমরা আবার পুনরায় পিছনের পেজে ফিরে আসো, আবার পরের অংশটা করাবো, তারপর আবার তোমাদেরকে এই অংশের মাধ্যমে পরবর্তী টপিকটাকে করতে দেবো এখানে, ক্লিয়ার? ব্যাস। এবার নেক্সট দেখো পরের টপিক। পরের টপিক কি, স্পর্শবিন্দু, ক্লিয়ার? স্পর্শবিন্দু। এবার তুমি স্পর্শবিন্দু কোন টেকনিকে বের করবে, ওকে, স্পর্শবিন্দু কোন নিয়মে বের করবে। এবার আমাদের পরের যে কাজ, স্পর্শবিন্দু নির্ণয়। স্পর্শবিন্দু নির্ণয়। আচ্ছা, স্পর্শবিন্দু পাওয়ার আগে আমাকে একটা কথা বলো তো, আমাকে তো বিন্দু পেতে হয় মেন কথা। ওই বিন্দুর পরিচয় কি, ওটা নাকি স্পর্শবিন্দু। তো একটা বিন্দুর জন্ম কেমন করে হয়, নিশ্চয়ই তোমাদের আগের দিন বলেছিলাম, যখন দুটো রেখা পরস্পরকে ছেদ করবে তখনই একটা বিন্দুর জন্ম। তার মানে একটা পয়েন্টের জন্মের জন্য দায়ী কে? দায়ী হচ্ছে ওর মা আর ওর বাবা, এরাই হচ্ছে দায়ী এই পয়েন্টের জন্মের জন্য। তার মানে যদি আমরা এই সমীকরণ দুটোকে সমাধান করি, সমাধান করলেই কি, নিশ্চয়ই সমাধান করলে আমরা জানি এক্সের মান পাই, ওয়াইয়ের মান পাই। তো এই এক্স কমা ওয়াইটাই কি, ওই বিন্দু। বুঝতে পারলে ব্যাপারটা? আবার বলছি, একটা পয়েন্ট জন্মের জন্য দায়ী হচ্ছে মা আর বাবা। যখন এই মা আর বাবাকে যখন সমাধান করবে, সলভ করলে কি পাই আমরা? সলভ করলে আমরা এক্সের মান পাই, আমরা ওয়াইয়ের মান পাই। ওই এক্স কমা ওয়াইটাকে কি বলি আমরা? বিন্দু বলি। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? তার মানে একটা বিন্দু পেতে গেলে মেন কথা, ওই বিন্দু দিয়ে যে যে সমীকরণগুলো গেছে সেই সমীকরণগুলোকে সমাধান করতে হবে, ক্লিয়ার? তো বলতে পারবে একটা বিন্দুতে আননোন করা থাকে, দুটো আননোন এক্স আর ওয়াই, এই কারণে দুটো সমীকরণ থাকলেই এনাফ, ওকে? দুটো সমীকরণ থাকলে আর কোনো কিছু চাই না আমাদের। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখনই আমরা বিন্দু পাবো, দেখব স্পর্শবিন্দু মানে এই বিন্দুটা, এটাকে তো স্পর্শবিন্দু বলছি। তো ওই বিন্দুটাকে পাওয়ার জন্য কি কি প্রয়োজন? ওই পয়েন্ট দিয়ে কোন কোন সমীকরণ পাস করেছে, কোন কোন সমীকরণ গেছে ওই বিন্দু দিয়ে, তো ওই সমীকরণগুলোকে সমাধান করব। তো দেখি চেক করে, ওই পয়েন্ট দেখো, এই বৃত্তটা সাই করে গিয়ে মাই করে গিয়ে পাস করে গেছে, দেখো ওই পয়েন্ট দিয়ে বেচারা পাস করেছে না? ওই বৃত্তের নাম কি? ওই বৃত্তের সমীকরণটার নাম হচ্ছে এই সমীকরণটা। হ্যাঁ বলো হাজির, এরকম বললো, ক্লিয়ার? আচ্ছা বলো তো, ওই পয়েন্ট দিয়ে আর একটা কোন বৃত্ত পাস করেছে? আর একটা বৃত্ত ও পাস করেছে, তো ও বলছে হাজির, ভালো কথা।
তাহলে ওই পয়েন্ট দিয়ে কটা বৃত্ত পাস করেছে? দুটো বৃত্ত। তার মানে যদি আমি এই বৃত্ত আর এই বৃত্তের সমীকরণ দুটোকে সমাধান করি আর এক্সের মান ওয়াইয়ের মান পাই, অঙ্ক শেষ, গল্পও শেষ, ঠিক কি না? কিন্তু লক্ষ্য করো না, ওই পয়েন্ট দিয়ে না আরেকজন পাস করেছে, কে? এই স্পর্শকটাও পাস করেছে। তার মানে ওইও পাস করেছে। ও তার মানে আমার হাতে ইকুয়েশান কটা আছে? তিনটা। আমার হাতে ইকুয়েশান একটা, দুটো, তিনটা ইকুয়েশান। এখন তুমি এই তিনটা ইকুয়েশানের মধ্যে তোমার খুশি মতো, তোমার ইচ্ছে মতো তুমি দুটো সমীকরণ বেছে নাও, বেছে নিয়ে আরামসে সমাধান করো, আরামসে রাজার মতন এক্সের মান ওয়াইয়ের মান বের করো। আর যখন এক্সের মান ওয়াইয়ের মান পাবে বলবে সোয়াহা, মানে ওটাই কি স্পর্শবিন্দু। ক্লিয়ার? তো আমি জানি না তোমরা কী করবে না করবে, তোমরা হয়তো এই দুটো সমীকরণ চুজ করবে। আমি ভাই একটু অলস প্রকৃতির, আমি চাইবো এমন একটা সমীকরণ চুজ করবো যেটা সহজ সরল। ওই পয়েন্ট দিয়ে তিনটা সমীকরণ পাস হয়েছে, তো এই সমীকরণ দেখতে খুব কিউট তোমাদের মতন, ওই কারণে আমি এই সমীকরণটাকে চুজ করি সমাধান করার জন্য, আর আরেকটা সমীকরণ চুজ করব। বলো কোনটা? এটা জানি দেখতে সুন্দর লাগছে তো তাই বলছো নাকি? যাও, তার মানে তিনটার মধ্যে যে কোনো দুটো সমীকরণ চুজ করলে হয়। তো আমরা এক কাজ করি, দুটো সমীকরণ চুজ করি, একটা এটা আর তোমরা বলো নাকি এটা। তার মানে স্পর্শবিন্দু মানে হচ্ছে কি 4x মাইনাস কত 3y মাইনাস কত 12 ইকুয়াল টু 0, এবং আরেকটা সমীকরণ কি আছে এটাকে বলছো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের ছেদবিন্দু, সমীকরণ দ্বয়ের ছেদবিন্দু, ঠিক কিনা বলো? এই সমীকরণ আর এই সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ, দুটো সমীকরণের কি ছেদবিন্দু। ছেদবিন্দু মানে কেন? এ দুটোকে সমাধান করে যে বিন্দুটা পাবো সেই বিন্দু। এবার আমি ওয়েট করে বসে আছি, ঠিক যেমন করে বসে থাকি ভগবান জল দে বা আল্লাহ পানি দে, ঠিক ওরকমভাবে চাতক পাখির মতন বসে আছি যে কখন আমি এক্সের মান ওয়াইয়ের মানটা পাবো সমাধান করে আর মানটা বসাবো। তো এক কাজ করি, নিচে এবার সমাধানটা করছি। ক্লিয়ার? স্যার সমাধান কি করে করবেন? দেখো এখান থেকে আমি এক্সের মানটা নির্ণয় করি। সমীকরণটা কী ছিল বলো তো? এখন আমি দেখতে পাচ্ছি সমীকরণটা আছে 4x মাইনাস কত 3y মাইনাস 12 ইকুয়াল টু কত 0। তাহলে এক কাজ করি, এখান থেকে আমি এক্সের মানটা বের করে ফেলি। বলতে পারবে এক্স সমান কত হবে? সবটাকে উপরে পাঠাও। তো 3y প্লাস কত 12 বাই কত বলো তো 4, এটা হচ্ছে এক্স সমান। এবার আমরা এই যে এক্স পেলাম না, ওই এক্সটাকে আমরা আরেকটা সমীকরণে বসিয়ে দিই। কোন সমীকরণে? যে সমীকরণটা এরকম ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, ওই সমীকরণে যেখানে যেখানে আমি এক্স দেখতে পাচ্ছি না ওখানে ওখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। কেন? কারণ মান বসালে পুরো অঙ্কটা ওয়াই কনভার্ট হয়ে যাবে। তো আমি এক্স যেখানে এখানে এক্স দেখতে পাচ্ছি বসাই, বা আচ্ছা এক্স স্কোয়ার না, এই ব্যাটার স্কোয়ার, তো ওই ব্যাটার স্কোয়ার করলে কত হচ্ছে বলো তো 3y প্লাস 12 তার স্কোয়ার, আর নিচে বাবু 4 আছে না, 4 স্কোয়ার মানে 4 4 16 যোগ ওয়াই স্কোয়ার থাকলো পড়ে, বিয়োগ 4 ইন্টু ওরে বাপরে এক্স, কিন্তু এক্স মানে তো জানি বাবু কি বলো তো 3y প্লাস 12 বাই 4 মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। বলো বুঝতে পারলে কি না কী করলাম? আমরা এক্সের মান শুধু এক্সের জায়গাগুলোতে বসালাম, এক্সটা কোনো ক্রেডিট আর আমাদের নেই। বুঝা গেল ব্যাপারটা? এইবার একটু ক্যালকুলেশন করে ফেলি। ওপরটাকে ভাঙলে কত হচ্ছে বলো তো 9y স্কোয়ার প্লাস 2ab,
টু ইন্টু এ ইন্টু বি, 6 × 72, 72 ইন্টু ওয়াই প্লাস 12 × 144, 144 বাই 16 প্লাস কত ওয়াই স্কোয়ার থাকলো। দেখো এই 4 আর এই 4 কেটে যাচ্ছে না, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, -3y -12 -4y +4 ইকুয়াল টু কত 0। এবারে যদি ক্যালকুলেশনটাকে আরেকটু করা যায় তো কি পাচ্ছি, 9y² প্লাস 72y প্লাস 144 বাই 16 প্লাস কত y², দেখো -3y -4y মাইনাস কত 7y -12 থেকে -12 প্লাস 4 কত হয় 8 ইকুয়াল টু 0। বলো এ অবধি ওকে? এ অবধি কারো কোনো সমস্যা কি নেই? এবার আমরা এক কাজ করি, সবাইকে না 16 দিয়ে গুণ করে উদ্ধার করে দিই। যদি আমরা এই পার্টটাকে 16 দিয়ে গুণ করি তাহলে নিচের 16টা কি কেটে যাবে না? তাহলে কি পাচ্ছি 9y² প্লাস 72 ইন্টু ওয়াই প্লাস 144, এটা থাকলো পরে। এবার ওকে 16 দিয়ে গুণ করি তাহলে 16y², ওকে 16 দিয়ে গুণ করি 6 × 7 = 42, 7 × 1 = 7, 8 9 10 11, আমরা 16কে 8 দিয়ে গুণ করি, 8 16 কত হয় 6 8 48, 8 8 8 9 10 11 12, এটা সমান কত 0। বা 9y² প্লাস 16y² কত হচ্ছে 25y²। দেখো প্লাস 72y মাইনাস 112y কত হচ্ছে বলো তো -40y, আর প্লাস 144 মাইনাস 128 কত হয় বলো তো +16 ইকুয়াল টু কত 0। দেখো মজার কাণ্ড কি এখানে, এটা মানে কত জানো 5y তার হোল স্কোয়ার, তাই না, -2 ইন্টু 5y ইন্টু 4 প্লাস কত 4² না, তাহলে এটা ইকুয়াল টু 0। ওহো স্যার, ও স্যার a² - 2ab + b² হয়ে গেল তো। এটা মানেই আমরা ক্যালকুলেশন করে কি লিখতে পারি 5y - 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে বা দিয়ে কি লিখছি আমরা 5y - 4 সমান 0, আর এখান থেকে আমরা y এর মান কত পাচ্ছি, y এর মান পাচ্ছি 4/5, ঠিক কিনা বলো? বাপ রে বাপ, আমরা অনেক কষ্ট করে, আমার তো দরকার কি x এর মান y এর মান তো পেলাম, তো y এর মান কত পেলাম 4/5, তো y এর জায়গাতে বসালাম। স্পর্শবিন্দু একটু হাসছে, যাক 50% ওই ছোড়া কমপ্লিট তো করলো, আর 50% বাকি আছে, তো এটাও সহজ, y এর মানটাকে y এর জায়গায় পুট করো না, x এর মান পেয়ে যাবে। তাহলে কি করব আমরা, দেখো y এর মান কত 4/5 না, 4/5, তো 3 ইন্টু y এর মান হচ্ছে 4/5 প্লাস 12 থাকলো পরে, আর নিচে কত 4। এবার এক কাজ করি, কি প্রয়োজন এই লসাগু গসাগুর ফাঁদে পা দেওয়ার, বরং এক কাজ করি, হরে 5 দেখতে পেয়েছি না, লবকেও 5 দিয়ে গুণ করো আর হরকেও 5 দিয়ে গুণ করো, ঝামেলা চুকে যাবে। স্যার আপনি যদি লবকে 5 দিয়ে গুণ করেন না, এবারটাকে 5 দিয়ে গুণ করেন, তো 5 5 তো কেটে যাবে, 3 4 12 পড়ে থাকবে। স্যার স্যার আপনি কিন্তু 5 দিয়ে গুণ করবেন কথা দিয়েছেন, ওকেও 5 দিয়ে গুণ করুন, 5 12 60। স্যার ও কেন বাদ পড়ে? স্যার আপনি লবকে 5 দিয়ে গুণ করেছেন, হরকেও 5 দিয়ে গুণ করুন, 4 5 20। তো লক্ষ্য করো আমরা লবে কত পাচ্ছি 60 70 72, 72/72 বাই কত 20। যদি তোমরা 4 দিয়ে কাটো, 4 1 কে 4, 4 8 32, আর 4 দিয়ে কাটলে 4 5 20, তার মানে x এর মানটা কত পেলাম
18/5, তার মানে 18/5। ব্যাস, এটাই হচ্ছে স্পর্শবিন্দু। ক্লিয়ার? এটাই হচ্ছে স্পর্শবিন্দু। তো কত সহজে আমরা স্পর্শবিন্দুটা পেয়ে গেলাম। ওকে, এবার তোমাদেরকে আমি বোর্ডে রাখবো। কেন? যে অঙ্কটা একটু আগে তোমাদের করতে দিলাম না, সেই অঙ্কটা ওর পরের পার্টটা তোমাদের করার জন্য, মানে এই পার্টটা করার জন্য। তো প্রথমে তোমরা এই অংশটাকে লিখে নাও আগে। আচ্ছা, তোমরা একটু আমাকে বলবে, আমি কোশ্চেনটা এখানে লিখি, এখানে প্রশ্নটা লিখছি। ব্যাস, একটু আমাকে বলো যে বৃত্তের সমীকরণ দুটো কি দেওয়া ছিল? বৃত্তের সমীকরণগুলো কি দেওয়া ছিল? x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ। আর একটা বৃত্তের সমীকরণ কি ছিল? x² প্লাস y² মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, আমরা সাধারণ স্পর্শকের সমীকরণ কি পেয়েছিলাম? লিখে ফেলি, দাঁড়াও। সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক, তার মানে নিশ্চয়ই এই দুটো বৃত্তকে বিয়োগ করতাম। বিয়োগ করে কি পেয়েছিলাম? না না না, একদম রেজাল্টটা বলো। রেজাল্ট কি পেয়েছিলাম? x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? এটা পেয়েছিলাম। ওকে, আচ্ছা, এবার লক্ষ্য করো প্রত্যেকে, আমরা যে অঙ্ক নাম্বার এবার দীর্ঘ 7টা করছি, টার্গেট কি? আবার স্পর্শবিন্দু বের করা। ক্লিয়ার? আমরা স্পর্শবিন্দু নির্ণয় করতে চাইছি। তো তোমরাই বলো, স্পর্শবিন্দু কেমন করে নির্ণয় করব? স্পর্শবিন্দু নির্ণয় করার টেকনিক হচ্ছে, ওই পয়েন্ট দিয়ে কে পাস হয়েছে? এই বৃত্ত পাস হয়েছে, ওই পয়েন্ট দিয়ে এই বৃত্ত পাস হয়েছে, ওই পয়েন্ট দিয়ে এই স্পর্শকটা পাস হয়েছে, তাই না? তো আমরা এই 3টা সমীকরণের মধ্যে বেছে নেব যে কোনো দুটো সমীকরণ আমাদের পছন্দ মতন। তো চলো না, এই সমীকরণটা করো কিউট, তাই এই সমীকরণটাকে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে একটা সমীকরণ নিচ্ছে কি? x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ নিলাম। এর সঙ্গে আর একটা বৃত্তের সমীকরণ নিতে হবে। বলো কোনটাকে নেবে, প্রথমটাকে না দ্বিতীয়টাকে? প্রথমটাকে নেবে, তাই না? তাহলে তোমরা বলছো স্যার আপনি এই সমীকরণটাকে নিয়ে নিন, প্রথমটাকে নিয়ে নিন স্যার। চলো প্রথমটাকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ x² প্লাস y² x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। বলো সবাই, ডেটা ঠিক হয়েছে তো? সবাই ঠিক বলেছে তো? ওকে, তো এই স্পর্শকের সমীকরণ আর এই বৃত্তের সমীকরণ সমাধান করলেই আমরা কিন্তু যে বিন্দুটা পাবো ওটাই হচ্ছে কি? স্পর্শবিন্দু। ওকে, এবার তুমি আসো, তুমি আসো আর একটু আমাকে বলবে, এখানে দাঁড়াও, আমাকে বলো এখানে বলো তো প্রথম সমীকরণটা কি আছে? x plus 2y minus 1 x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, আর বৃত্তের সমীকরণটা কি আছে এখানে? x square x² plus y square প্লাস y² minus 4x প্লাস 6y plus 8 প্লাস 8 ইকুয়াল টু 0। বলো ভাই, আমি এখান থেকে কার মান বের করব? x এর মান। x এর মান, তাই না? সুতরাং তুমি বলছো স্যার এখান থেকে x এর মান বের করুন আপনি। x মানে কত? 1 মাইনাস 2y, তাই না? সবটাকে উপরে পাঠালাম। এবার আমরা করব কি? এই সমীকরণে x এর মান বসাবো। ও, এই সমীকরণে যেখানে x দেখতে পাবো ওখানে মানটা পুট করবো, তাই তো? আচ্ছা বসো ওখানে, তুমি এবার কোথায়? বসো ওখানে। এবার আমরা x এর মান x এর জায়গায় বসাবো, তাই তো? বলবে তুমি, বা প্রথমে কি পাবো? 1 মাইনাস 2y, তাই না?
তার হোল স্কোয়ার, এক্সের জায়গায় মান পুট করলাম, প্লাস কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইন্টু, ওরে বাপরে আবার এক্স আছে যে, 1 minus 2y এক্সের জায়গায় লিখব 1 মাইনাস 2y প্লাস কত 6y প্লাস 8 ইকুয়াল টু 0। বলো ঠিক লিখলাম? আচ্ছা বলো তো ভাই, এটা কার ফর্মুলা পড়বে? a minus b whole square এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস 2ab মানে 4y হচ্ছে তো, প্লাস বি স্কোয়ার মানে 4y স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, এবার মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করো, মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 8y প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু কত 0। বা এবার একটু ক্যালকুলেশন করি, 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হচ্ছে 5y স্কোয়ার। বলো কোথায় কোথায় এবার y রয়েছে, 8y থেকে 4y বাদ দাও না, তাহলে 4y প্লাস 6y মানে কত হচ্ছে 10y না, তো প্লাস 10y। এবার লক্ষ্য করো এখানে আছে 8 আর 1 9, 9 থেকে 4 বাদ কত হচ্ছে প্লাস 5 ইকুয়াল টু 0। বা আমি 5 যদি কমন নিয়ে ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস কত 2y প্লাস 1 ইকুয়াল টু 0। আমি জানি এটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের মাইন্ড ঠিক পড়ে নেবে এই জিনিসটা, এটা মানে y প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক কিনা? y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি y প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে y এর ভ্যালু কত পাচ্ছি বলো -1। যখনই y পেয়ে গেলাম -1 আমি y এর জায়গায় -1 লিখে ফেললাম। এবার y এর ভ্যালু কোথায় বসাবো, x পাবো y এর ভ্যালু হচ্ছে 2 ইনটু এখানে না, তার মানে 1 মাইনাস 2 ইন্টু y এর ভ্যালু -1, তার মানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 মানে কি পেলাম 3 পেলাম। তো x এর ভ্যালু 3 পেলাম, x এর ভ্যালু 3, y এর ভ্যালু -1। তো যে পয়েন্টটা পেলাম ওটাই কি, ওটাই স্পর্শবিন্দু। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা, কোনো সমস্যা নেই তো অবধি? গুড। তাহলে আমরা সাধারণ স্পর্শকের সমীকরণ বের করাও শিখলাম আর স্পর্শবিন্দু বের করাও শিখলাম। যখন স্পর্শবিন্দু বের করছিলাম তখন আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য স্পর্শকের সমীকরণটাও বের করে নিয়েছিলাম না, যাতে সমীকরণ বেড়ে যায় আর ইচ্ছা মতন সমীকরণ সমাধান করতে পারি। এ অবধি ওকে? ব্যাস, প্রত্যেকে আগে লিখে নাও, এ অবধি নিজে করে নাও, হ্যাঁ না দেখে। এবার প্রত্যেকে দেখো শর্ত সংক্রান্ত, আশা করছি সবাই এই অঙ্কটা নিজে করে নিলে। এবার নেক্সট লিখো শর্ত সংক্রান্ত। আমি দুটো প্রশ্ন এখানে লিখেছি না, একটা দীর্ঘর অঙ্ক নাম্বার 7 আর একটা দীর্ঘর অঙ্ক নাম্বার 8। এবার আমার দাবিটা কি, আগে দাবিটা জানাই। দুটো বৃত্ত আছে বাবু, দেখো দুটো বৃত্তের সমীকরণ বলে দিয়েছে না, এ অঙ্কেও এ অঙ্কেও। আমার এখন দাবি এটাই যে বাবু বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে নাকি বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। আমি কি করে বুঝবো? তোমরা তো প্রমাণ করে দিলে যে একটাই মাত্র পয়েন্ট পেয়ে সমীকরণ সমাধান করে একটাই মাত্র পয়েন্ট পেলে আর প্রমাণ করে দিলে স্পর্শ করেছে, মানলাম। কিন্তু সেই স্পর্শটা বহিঃস্পর্শ নাকি অন্তঃস্পর্শ কেমন করে বুঝবো স্যার? তো এর জন্য তোমরা ফর্মুলা লিখে রাখো, সূত্র লিখে রাখো। C1 C2 স্যার C1 C2 মানে কি? মাথায় রাখবে C ফর সেন্টার, ক্লিয়ার? মানে লক্ষ্য করো এই বৃত্তের সেন্টার কি C1, এই বৃত্তের সেন্টার কি C2। C1 C2 মানে কি এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব, যাকে আমরা কি বলছি C1 C2। এই দূরত্ব যদি R1 প্লাস R2 সঙ্গে যদি সমান হয়, কি বললাম R1 প্লাস R2 মানে এই সার্কেলটার ব্যাসার্ধ
আর এই সার্কেলটার ব্যাসার্ধ সঙ্গে যদি সমান হয় তখন বলবো বহিঃস্পর্শ। আর যদি মাইনাসের সঙ্গে সমান হয় তখন বলবো অন্তঃস্পর্শ। ক্লিয়ার? যদি প্লাসের সঙ্গে সমান হয় তাহলে কি বলবো? বহিঃস্পর্শ। আর মাইনাসের সঙ্গে সমান হলে অন্তঃস্পর্শ। তোমাদের টোটাল দুটো অঙ্ক দেওয়া হলো, একটা অঙ্ক দীর্ঘর 7 আর একটা দীর্ঘর 8। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এটাই যে দুটো বৃত্ত আমি সমীকরণ দেখতে পাচ্ছি, মানছি বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ করেছে, কেমন করে বুঝবো? আরে ভাই দেখলাম না আগের অঙ্কগুলোতে, এই অঙ্কগুলোতেই আগের ক্যালকুলেশানে টাচ করেছে, একটাই তো পয়েন্ট পেয়েছি। যদি দুটো পয়েন্ট পেতাম ভিন্ন ভিন্ন তখন বলতাম না ওরা ছেদ করেছে, তাই না? তো দুটো তো পয়েন্ট পাইনি, পেয়েছি একটাই পয়েন্ট, তাই অবশ্যই টাচ করেছে, স্পর্শ করেছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার স্পর্শ তো করেছে, একটু বলুন না ওরা কি বহিঃস্পর্শ করেছে নাকি ওরা অন্তঃস্পর্শ করেছে? আমরা কি করে বুঝবো যে এই অঙ্কে অন্তঃস্পর্শ করেছে বা এই অঙ্কে বহিঃস্পর্শ করেছে? কোন টেকনিকে বুঝবো? বোঝার টেকনিকটা কি স্যার? বোঝা যাক না যাক তোমরা খালি আমাকে একটা তথ্য দাও তো। এখানে এই সার্কেলটা দেওয়া মানে কি ওই সার্কেলটার সেন্টার বের করতে পারবে কি পারবে না? মনে আছে বলেছিলাম -x এর গার্লফ্রেন্ড বাই 2, -y এর গার্লফ্রেন্ড বাই 2 বলেছিলাম না? তো তোমরা কিন্তু ওই সার্কেলটার সেন্টার আর ওই সার্কেলটার রেডিয়াস তুমি অনায়াসেই পেয়ে যাবে, পাবে তো? ঠিক একই রকমভাবে পরের যে সার্কেলটা আছে, যে সার্কেলটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই সমীকরণ দেওয়া আছে মানে কি তুমি ওরও খুব সহজে সেন্টার মানে C2 আর ওর ব্যাসার্ধ কত R2 পেয়ে যাবে। কেমন করে স্যার? আরে ইয়ার দেখো না, যেমন এর ক্ষেত্রেই বলি এর সেন্টার কত হয় বলো তো? চলো দেখে নিই, বের করে নিই। যখন বললাম তখন ছাড়বো কেন? আচ্ছা এই প্রথম সার্কেলটার বলো দেখি সেন্টার কত হবে? প্রথম সার্কেলটার সেন্টার কত হবে? মাইনাস x এর গার্লফ্রেন্ড বাই 2 মানে -4/2, তাই না? তো কত হচ্ছে? -2, কমা -y এর গার্লফ্রেন্ড বাই 2। আচ্ছা y এর সহগ কত? -10 না? তো -10/2 কত পাচ্ছি? মাইনাসে মাইনাসে প্লাস, তো 5 পেলাম। ওহো, তাহলে প্রথম সার্কেলটার সেন্টার পেয়ে গেলাম। বুঝতে পারলে? দেখি তো তোমরা পরের সার্কেলটার সেন্টার বের করতে পারো কিনা বলো। এই সার্কেলটার সেন্টার কত হবে? C2 বলো তো। মাইনাস কত হচ্ছে? -4/2, তার মানে 2 পেলাম, কমা -y এর গার্লফ্রেন্ড বাই 2 মানে -4/2 কত পাচ্ছি? 2 পাচ্ছি। ওহো, কত সহজে আমরা দুটো সেন্টার পেয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই তো অবধি? আচ্ছা এবার সিমরান বলো তো বোন, আমরা রেডিয়াস বের করতে চাইছি R1, বলো তো রেডিয়াস বের করার টেকনিকটা কি? √, এটার স্কোয়ার মানে 4 প্লাস এটার স্কোয়ার 25 মাইনাস কি করব? অল টাইম এই কনস্ট্যান্ট টার্মটা, তো কনস্ট্যান্ট টার্ম কি আছে? -20 আছে বাবু, তো মাইনাসে মাইনাসে কি +20 হয়ে গেল। তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি বলো তো? √49 তার মানে 7, ঠিক কিনা বলো? তাহলে 7 একক, এটা কি ব্যাসার্ধ। একই রকমভাবে যদি আমি এর রেডিয়াস বের করি R2, বলো তো কত হবে? √, এর স্কোয়ার মানে 4 প্লাস এর স্কোয়ার মানে 4, অল টাইম কি বিয়োগ করব? এই সমীকরণটার কনস্ট্যান্ট টার্ম মানে 4। তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? √4 মানে কত? 2 একক। বলো এও বুঝতে পারলে কিনা? স্যার এটা আপনি কেন বের করলেন? জাস্ট দেখালাম যে সমীকরণ থাকলে তুমি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারো কিনা। স্যার আমাকে তো ওগুলো বের করতে বলেনি, আপনি তো বললেন নাকি আজকের টপিক এবার শর্ত সংক্রান্ত, তাই না? তো এবার বলি শর্ত সংক্রান্তের সূত্রটা কি? শর্ত সংক্রান্তের সূত্র কি? এখন এটা ফালতু বললাম, কোনতু বললাম? ফালতু বললাম। ক্লিয়ার? আমি জাস্ট দেখালাম
যে আগের দিন তো অঙ্ক করেছিলাম, তো সেন্টার কাম করে বের করতে হয়, রেডিয়াস কাম করে বের করতে হয়, জাস্ট দেখালাম। এবার আমি চলে আসছি মূল জায়গায়, যে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ করেছে, এর শর্ত কি? তো শর্ত হচ্ছে তোমরা করবে কি, C1 আর C2 দুটো বৃত্ত দেওয়া থাকবে, তো তুমি সেন্টার দুটো বের করো আগে, C1 আর C2 বের করো। যেমন দেখো বের করেছিলাম, তুমি তাদের দূরত্বটা বের করো আগে। ও দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, আমরা তো জানি দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বের করার সূত্র। বলছে এর রেজাল্টটা যদি R1 প্লাস R2-র সঙ্গে সমান হয়, কি বললাম, R1 প্লাস R2, R1 প্লাস R2 মানে কি, এই যে R1 আর R2, R1 প্লাস R2-র সঙ্গে যদি সমান হয়ে যায়, তখন বলবো যে বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। ক্লিয়ার? কিন্তু যদি সেন্টার দ্বয়ের দূরত্ব মাইনাসের সঙ্গে সমান হয়, তখন বলবো তারা অন্তঃস্পর্শ করেছে। ক্লিয়ার? স্যার এটা কেন হয় স্যার, প্লিজ একটু বলে দিন না, একটু আপনি প্রমাণটা দেখিয়ে দিন শর্টকাটে। দেখো তোমরাই বলবে প্রমাণটা। ধরো এটা একটা সার্কেল আর এটা আর একটা সার্কেল, দুটো বৃত্ত। হ্যাঁ, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তোমরাই বলো এই বৃত্তের সেন্টার কত, ধরে নাও C1, আর এই বৃত্তের সেন্টার কি, ধরে নাও C2। এই বৃত্তের রেডিয়াস কি, এই বৃত্তের রেডিয়াস হচ্ছে R1, এই বৃত্তের রেডিয়াস কি, ধরে নাও কত, R2। ওকে, এখন তোমরাই বলো এই সেন্টার থেকে ওই সেন্টারের যে দূরত্ব, মানে কি C1 C2, এটা কি, আমি যদি R1 যাই, তারপর টুকুর 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 হাঁটতে হাঁটতে R2 যাই, ওই দূরত্বের সঙ্গে সমান হয়ে যাচ্ছে না, হচ্ছে কিনা বলো? তাহলে C1 থেকে C2-র দূরত্ব সমান কি হচ্ছে, এই ব্যাসার্ধ যোগ ওই ব্যাসার্ধ। ওই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এবার তোমরা একটা জিনিস দেখো তো এখানে ভাই বোনেরা, ধরো আমি একটা বৃত্ত আঁকলাম এখানে, আর একটা বৃত্ত এখানে আঁকলাম, ওরা কিন্তু পরস্পরকে স্পর্শ করেনি। এবার ধরো এখানে দিলাম C1, এখানে দিচ্ছি C2, সেন্টার পেয়ে গেলাম। এর ব্যাসার্ধ কত, R1, আর এর ব্যাসার্ধ কত, R2, তাহলে দুটো ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার তোমরাই বলো C1 থেকে C2-র যে দূরত্ব, C1 থেকে C2-র যে দূরত্ব, মানে C1 C2-র যে দূরত্ব, এই দূরত্ব কি R1 আর R2 এই দূরত্ব যোগ করলে পাবো? পাবো না। কেন পাবো না? মাঝখানের দূরত্বটা গায়েব, যে মাঝখানের এইটুকুর দূরত্ব ঘাপলা হয়ে গেছে যে। তার মানে এই সেন্টার থেকে ওই সেন্টারে যে দূরত্ব, ওই দূরত্বটা বেশি হয়ে গেছে, আর এই দূরত্ব ওই দূরত্ব কি যোগ করলে কম, কারণ মাঝখানটা দূরত্ব ক্যালকুলেশনে যাচ্ছে না যে। বুঝতে পারলে? ওই কারণে আমরা কি বলতে পারি, এরা পরস্পরকে টাচ করেনি, স্পর্শ করেনি। বোঝার ব্যাপারটা? তাহলে বহিঃস্পর্শ করার শর্ত কি, C1 থেকে C2-র যে দূরত্ব সমান কি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। এটা গেল কোন কার ক্ষেত্রে বলো তো? বহিঃস্পর্শের ক্ষেত্রে। তাহলে অন্তঃস্পর্শের ক্ষেত্রে দেখি ওর ছবিটা কেমন হবে। দেখো ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা হচ্ছে আর একটা বৃত্ত। বলো কটা বৃত্ত আঁকলাম? দুটো বৃত্ত আঁকলাম। এই বৃত্তটার সেন্টার ধরে নাও C1, আর এই বৃত্তটার সেন্টার ধরে নাও C2। ক্লিয়ার? তাহলে C1 C2 দিয়ে দিলাম। আচ্ছা বলতে পারবে এই বৃত্তটার রেডিয়াস কোনটা? এটা না, যার নাম কি বলতো, যার নাম R1। ওকে, আর ওই ছোট্ট বৃত্তটার সেন্টার ব্যাসার্ধ কত? R2। বলো এফ দিয়ে ওকে। তাহলে এই ব্যাসার্ধ কত? R1, বড় ব্যাসার্ধ, ওটা ছোট ব্যাসার্ধ কত? R2। এখন তোমরাই বলো যে এখান থেকে ওর যা দূরত্ব,
মানে কি C1 আর C2 যা দূরত্ব, যেমন এখানে কি পাচ্ছিলাম C1 আর C2 যা দূরত্ব, আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারছিলাম যে R1 এর সঙ্গে R2 কী করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। কিন্তু লক্ষ্য করো এখান থেকে এ অবধি দূরত্ব সমান কি পুরোটা R1 থেকে কি বাদ দেবো, ডটটি বাদ দিয়ে দাও, তবে না তুমি এটুকুটা পেয়ে যাচ্ছ। দেখো না এই পুরোটা কত R1, এত বড় লম্বা লাইনটা কত R1 থেকে ডটটি বাদ দিয়ে দাও। আবার দেখো সবাই একটু এদিকে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে সেন্টার C1, এটা সেন্টার C2, এই পুরোটা হচ্ছে কত R1, আর এই ডটওয়ালাটা কত R2। এবার R1 মানে পুরোটা, R2 মানে ওইটুকুটা, তাহলে পুরোটা থেকে ওইটুকুটা বাদ দিয়ে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছ C1 থেকে C2 দূরত্ব পেয়ে যাচ্ছ না, পাচ্ছ কি না? তো ওটাই তো করলাম, C1 থেকে C2 দূরত্ব মানে কি R1 মাইনাস R2, ওই জন্য বিয়োগফল হলে অন্তঃস্পর্শ আর প্লাস হলে কি বহিঃস্পর্শ। ক্লিয়ার? আর যদি লেস দ্যান গ্রেটার দ্যান হয়ে যায় তাহলে স্পর্শই করেনি। তো এই হলো আমাদের এখানকার শর্তটা। এবার দেখে নি না, বলতে পারবে তার মানে শর্ত যখন তুমি দেখাবে, যেমন এই বৃত্ত পরস্পরকে দেখিত বহিঃস্পর্শ করেছে না অন্তঃস্পর্শ করেছে, তোমার ডিউটি কি, প্রথম ডিউটি আগে C1 C2 R1 R2 বের করে নাও। এবার তোমার টার্গেট কি C1 C2 না, তোমরা এই দূরত্বটা বের করো। এবার বলো C1 C2 মধ্যে দূরত্ব কত হবে, আন্ডার রুট অফ, হ্যাঁ তার মানে 2 মাইনাস মাইনাস 2 মাইনাস মাইনাস 2 তো প্লাস 2 হয়ে যাচ্ছে, তার হোল স্কোয়ার যোগ কত 2 মাইনাস 5 তার হোল স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি বলো তো, 4 স্কোয়ার মানে 16 প্লাস 3 মাইনাস 3 স্কোয়ার মানে 9 রুট 25 মানে 5 পাচ্ছি, তাই না? তো C1 C2 এই যে ডিস্টেন্স তো 5 একক পাচ্ছি। আর বলতে পারবে আমি R1 আর R2-র মধ্যে কি সম্পর্ক আনলে 5 একক পাবো, তাহলে R1 মাইনাস R2 এটা কত পাচ্ছি, R1টা 7 R2টা 2, 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 5 একক। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে C1 C2 এদের মধ্যে দূরত্বটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, R1 মাইনাস R2 সঙ্গে সমান হচ্ছে। যদি মাইনাসের সঙ্গে সমান হয় তাহলে কি অন্তঃস্পর্শ, তাহলে কি লিখব, বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করে। সুতরাং বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করে। ব্যাস আমাদের একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, একটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলে? তার মানে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে আমাকে চেক করতে হবে জানো C1 C2-র এই দৈর্ঘ্যটা R1 প্লাস R2-র সঙ্গে সমান নাকি R1 মাইনাস R2-র সঙ্গে সমান, খালি এটা চেক করতে হবে। এখন এটা চেক করার জন্য কি প্রয়োজন, ব্যাপারটা বুঝলে না স্যার? আমাদের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করুক বা অন্তঃস্পর্শ করুক, এর জন্য আমাদের খালি একটা জিনিস চেক করতে হবে। কি চেক করতে হবে বলো তো, C1 C2 এর যে দূরত্ব, এই দূরত্বটা কি বলো তো R1 প্লাস R2-র সঙ্গে সমান নাকি R1 মাইনাস R2-র সঙ্গে সমান। স্যার আমাদের শুধু এটা চেক করতে হবে স্যার, যদি বাই চান্স প্লাসের সঙ্গে সমান হয় তাহলে বহিঃস্পর্শ, মাইনাসের সঙ্গে সমান হলে অন্তঃস্পর্শ। স্যার এটা তো আপনি চেক করবেন মানলাম, কিন্তু হঠাৎ তো চেক করতে পারবেন না, তার জন্য কি, তার জন্য প্রয়োজন C1 এর মান, C2 R1 R2 প্রয়োজন। আপনি তো ডিরেক্টলি ভাত পেয়ে যাবেন না, তার জন্য চাল দরকার, জল দরকার, রান্না করবেন তবে পাবেন। তো ওই কারণে আমরা এক কাজ করি, এখান থেকে C1টা কি আগে বের করি, C2টা কি বের করি, আমরা এখান থেকে R1টা কি বের করি, R2টা কি আগে বের করে নিই, তারপরে আমরা যে মানগুলো দরকার বের করার চেষ্টা করি। তো বলো তো C1টা কি হবে, মাইনাস এক্সের সহগ বাই 2, তাই না? তো মাইনাস
এক্সের সহগ কত রে বাবু, -4/2, তো কী পেলাম রেজাল্ট 2। মাইনাস ওয়াইয়ের সহগ বাই 2, ওয়াইয়ের সহগ কত আছে 6, তো -6/2 মানে কত হচ্ছে -3। তাহলে আরামসে আমি রেডিয়াসটাও পেয়ে যাব, √4 + 9 মানে এটাই স্কোয়ার প্লাস এটাই স্কোয়ার -8। ক্যালকুলেশন করো, পেয়ে যাচ্ছি আরামসে √5। স্যার আপনার তো C2ও প্রয়োজন, R2ও প্রয়োজন, তো C2 কত হবে, -x এর সহগ বাই 2 -10/2 মানে 5, মাইনাস ওয়াইয়ের সহগ বাই 2 মানে -6/2 মানে 3। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব এর কি পাচ্ছি 25 + 9 মাইনাস কত 14, তাই না? ক্যালকুলেশন করো, বলো কি পাচ্ছ, √20। আরে ইয়ার √20 মানে কত, 4 × 5 = 20, মানে পাচ্ছি কত 2√5 পেলাম। ওকে, এবার আমি দেখব, আচ্ছা স্যার R1 R2 তো পেয়ে গেলেন, নো প্রবলেম, এবার আপনি C1 C2 দৈর্ঘ্যটা বের করে নিন। চলো এবার আমি C1 C2 দৈর্ঘ্যটা বের করি। C1 C2 এই ডিস্টেন্সটা কত, তো লক্ষ্য করো C1 C2 মধ্যে দূরত্ব কত হবে, 5 - 2 তার স্কোয়ার যোগ 3 - -3 মানে +3 তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করি, √3 স্কোয়ার মানে 9, 6 স্কোয়ার 36। আচ্ছা 36 আর 9 যোগ করলে কত হয়, √45। তো আমরা জানি √45 মানে কত, 9 × 5 লিখলাম মানে 3√5। ও C1 C2 মানে এটা। আবার কেউ যদি বলে স্যার R1 - R2 বা R1 + R2 কত হবে, R1 + R2 মানে √5 + 2√5 মানে কত বলো তো 3√5। তো আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে C1 C2 এই দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান হচ্ছে, R1 + R2 সঙ্গে সমান। তো যেহেতু C1 C2 এটা R1 + R2 সঙ্গে সমান, তো বলো এটা কি হবে, বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ? তাহলে আমরা বলবো বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করে। ব্যাস, তাহলে একটা অঙ্ক ছিল আমার জন্য, একটা অঙ্ক তোমাদের জন্য ছিল, কিন্তু করিয়ে দিলাম আমি যাতে তোমরা অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ সম্পর্কে ফুল কনসেপ্ট পেয়ে যাও। ওকে, ব্যাস, তাহলে সাধারণ স্পর্শকের অঙ্ক করলাম, স্পর্শবিন্দু সংক্রান্ত অঙ্ক করলাম, শর্ত সংক্রান্ত অঙ্ক করে নিলাম। ক্লিয়ার? আর যখন অঙ্ক করাই তখন একটা করে একটা অঙ্কের একটা পার্ট করালাম। প্রথমে এই অঙ্কটার সাধারণ স্পর্শক শেখালাম, এটা তোমাদের করতে দিলাম। এই অঙ্কটার স্পর্শবিন্দু বের করা শেখালাম, এটা করতে দিলাম। এই অঙ্কটার শর্ত দেখলাম, এই অঙ্কটার শর্ত দেখে দিলাম, দেখলাম ও অন্তঃস্পর্শ ও বহিঃস্পর্শ। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। লাস্ট খালি আর একটা অঙ্ক করাবো, তারপর তোমাদের ছুটি। এবার দেখো দীর্ঘ উত্তরধর্মীর অঙ্ক নাম্বার 9। কি বলেছে অঙ্কে? কোশ্চেনে বলেছে বাবু এই যে বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্ত আর এই বৃত্ত, এই দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তবে প্রমাণ করো এটা। ক্লিয়ার? যদি এই বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে এটা প্রমাণ করো। তোমরাই বলো, আমাকে কি বলেছে বহিঃস্পর্শের কথা? বলেনি। বলেছে কি অন্তঃস্পর্শের কথা? এটাও বলেনি। যা, না বহিঃস্পর্শ বলেছে না অন্তঃস্পর্শ বলেছে। তখন কি করবে? কোন ফর্মুলা ইউজ করবে? তখন আমরা বলবো স্যার আমাদেরকে বহিঃস্পর্শের কথাও বলেনি, অন্তঃস্পর্শের কথাও বলেনি, ওই কারণে C1 C2 ডিস্টেন্স ইকুয়াল টু
আমি R1 প্লাস R2 লিখব, আবার R1 মাইনাস R2 লিখব। বলেনি যে আমাকে বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ স্পর্শ করেছে, তো কেউ যদি কমন সেন্স নিয়ে নেয় বহিঃস্পর্শ তাহলে প্লাস লিখবে, কেউ ভেবে নাও অন্তঃস্পর্শ অন্তঃস্পর্শ লিখবে, কিন্তু উল্লেখ করে দেয়নি ফিক্সডভাবে, ওই জন্য প্লাসও দিলাম মাইনাসও দিলাম। বুঝতে পারলে? এখন তোমরাই বলো, যদি ক্যালকুলেশনটাকে চালাই তার জন্য আমার কিছু জিনিস প্রয়োজন। কি প্রয়োজন? C1 প্রয়োজন, C2 প্রয়োজন, R1 প্রয়োজন, R2 প্রয়োজন, যেগুলো আমি এখান থেকে ক্যালকুলেশন করে বের করব। তো দেখো, আমি প্রথমে এখান থেকে কি বের করব? C1 কত হবে আর R1 কত হবে। তো এখানে না একটা টার্ম কম আছে না, কে বলো তো? ওয়াই টার্ম না, তো 0y লিখলাম। নেই তো কি করব? 0 ইন্টু ওয়াই। কেন লিখলেন স্যার? সেন্টার বের করতে সুবিধা হবে তাই। তাহলে দেখো আমি কত সহজে সেন্টারটা না পেয়ে যাচ্ছি। বলো তো সেন্টারটা C1টা কত হবে? মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই 2 মানে 2a বাই 2 মানে a পড়ে থাকছে, মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড বাই 2 মানে মাইনাস 0 বাই 2 মানে কত? 0। আর এখান থেকে R1টাও কত সহজে পেয়ে যাবো বাবু। কেমন করে? দেখো, আন্ডার রুট অফ এর স্কোয়ার মানে a স্কোয়ার হচ্ছে, প্লাস এর স্কোয়ার মানে 0 স্কোয়ার, মাইনাস কত? এই কনস্ট্যান্ট টার্মটা মানে c স্কোয়ার হচ্ছে। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? আন্ডার রুট অফ a স্কোয়ার মাইনাস কত? c স্কোয়ার, তাই না? এটা পেলাম। আবার মন দিয়ে শোনো, R1 মানে কি? আন্ডার রুট অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস এই টার্মটা, ও তো নিজেই c স্কোয়ার হয়ে আছে, তাই মাইনাস c স্কোয়ার দিলাম। ক্যালকুলেশন করে এটা পেলাম। অনুরূপে আমাদের কিন্তু C2 R2 দরকার, ওই জন্য এখান থেকে আমরা C2টা বের করব, R2টা বের করব। আচ্ছা, C2 মানে কি? লক্ষ্য করো এখানে না এক্স টার্মটা নেই, তাই 0 ইন্টু এক্স। সূত্র কি? মাইনাস এক্সের সহগ বাই 2, তাহলে 0, কমা মাইনাস ওয়াইয়ের সহগ বাই 2, তো ওকে 2 দিয়ে ভাগ করো, তাহলে বি পড়ে থাকবে। যখন রেডিয়াস বের করবে আন্ডার রুট অফ এটা স্কোয়ার মানে 0 প্লাস এটা স্কোয়ার মানে বি স্কোয়ার, মাইনাস এই কনস্ট্যান্ট টার্মটা, ও তো নিজেই c স্কোয়ার হয়ে আছে না, তাহলে c স্কোয়ার থাকলো। তো ক্যালকুলেশন করলেই আমরা কি পাচ্ছি? আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস কত? c স্কোয়ার। তো দেখো আমি C1 C2 R1 R2 পেয়ে গেলাম। পেলাম তো? এবার আমাদের ডিউটি কি জানো? এখানে ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো বলো তো C1 C2-র মধ্যে দূরত্ব কত হবে? আন্ডার রুট অফ, তাকাও দিকে, ছেলেদের অন্তর, একটা ছেলে মাইনাসে আর একটা ছেলে কি? 0। তো ছেলেদের অন্তর 0 থেকে মাইনাসে বাদ দিচ্ছি, 0 থেকে মাইনাস এ বাদ দিচ্ছি, তো প্লাস এ হয়ে যাচ্ছে না, তার স্কোয়ার, যোগ মেয়েদের অন্তর স্কোয়ার, এখানে মেয়ে মাইনাস বি আছে আর এখানে মেয়ে 0 আছে, তার স্কোয়ার, সমান R1। R1 মানে কি? R1 মানে আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস মাইনাস R2 মানে কি? R2 মানে আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস c স্কোয়ার। বা যদি আরেকটু ক্যালকুলেশন করি তো রুটের মধ্যে কি পাচ্ছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই পারে কি পাচ্ছি? আন্ডার রুট অফ a স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস c স্কোয়ার। বলো এ অবধি বুঝতে পারলে? আরে ভাই, আমাকে তো রুট ভাগাতে হবে, রুটটাকে তাড়াতে হবে, ওই জন্য বোথ সাইডে স্কোয়ার নিয়ে নিচ্ছি, উভয় পক্ষে স্কোয়ার নিচ্ছি। আচ্ছা, যদি আমি এই পারে স্কোয়ার নিই তাহলে বলতে পারবে রুটটা কি আর থাকবে? থাকবে না, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর যদি এই পারে স্কোয়ার নিই, এইবার একটু মন দিয়ে দেখো, এই পারে স্কোয়ার নিলে কি সমস্যা হবে? প্রথমে না আমি প্লাস ভাবছি, কেমন? যদি a প্লাস বি হোল স্কোয়ার ভেবে নিই, সূত্র কি বলো তো? a স্কোয়ার মানে কত হচ্ছে? a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, রুটটা উঠে গেল, ঠিক কিনা? ওর স্কোয়ার করলাম প্লাস 2ab প্লাস 2 ইন্টু এ মানে কত? এ মানে হচ্ছে আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস c স্কোয়ার, বি মানে কত? আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস c স্কোয়ার। বুঝতে পারলে?
তার মানে এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এর স্কোয়ার না, তো ওর স্কোয়ার করলে কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বল ব্যাপারটা বুঝতে পারলে কিনা? এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা প্লাস এটার স্কোয়ার, স্কোয়ার করার ফলে ওদের রুটটা উঠে গেল। এই অবধি ওকে? স্যার যদি এখানে মাইনাস থাকতো তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস ওটার স্কোয়ার। বলো স্পষ্ট বুঝতে পারলে কিনা? এই অবধি কোনো সমস্যা নাই তো কারোর? শিওর? আচ্ছা এবার দেখে নিই তো কী কাটলো। এ পারে এ স্কোয়ার বি স্কোয়ার আর ওই পারে এ স্কোয়ার বি স্কোয়ারটা কাটা পড়লো। মাইনাস সি স্কোয়ার মানে কি মাইনাস 2c স্কোয়ার, এই পারে নিয়ে আসো, তাহলে আসলে কি হচ্ছে প্লাস 2c স্কোয়ার। তো 2c স্কোয়ার সমান কত? প্লাস মাইনাস 2 ইন্টু আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলো অবধি ওকে? কী করলাম? মাইনাস সি স্কোয়ার মানে কি মাইনাস 2c স্কোয়ার, এই পারে আনলে প্লাস 2c স্কোয়ার হচ্ছে সমান প্লাস মাইনাস থাকলো 2 থাকলো আন্ডার রুট অফ এটা। দেখো এপারে 2 আর এপারে 2 কি কাটা পড়লো। এবার যদি আমি বোথ সাইডে স্কোয়ার করি, আবার উদ্দেশ্য তো একটাই ভাই, আমি কেমন করে রুটটাকে তাড়াবো। যদি এই পারে স্কোয়ার করি তাহলে সি এর পাওয়ার 4 হয়ে গেল, আর ওই পার্টটা স্কোয়ার করলে বেচারা প্লাস মাইনাসটা প্লাসে পরিণত হলো, আর স্কোয়ার করার ফলে এখান থেকে রুটটা পালালো, তাহলে কি পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর ওখান থেকে রুট পালালো মানে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। এবার একদম পাতি আমরা গুণ করে দিই, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে বি স্কোয়ার সি স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার প্লাস সি এর পাওয়ার 4। এখান থেকে সি এর পাওয়ার 4, এখান থেকে সি এর পাওয়ার 4 কেটে গেল, তাহলে কি করছি এই পার্টটাকে এ পারে নিয়ে আসি, এটাকে এ পারে নিয়ে আসো, তাহলে পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে এই পারে নিয়ে আসো প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, আর ওই পারে কি পড়ে থাকলো সমান এ স্কোয়ার বি স্কোয়ার। তুমি কখনোই এরকম রেজাল্ট পাবে না। ক্লিয়ার? তুমি এরকমই এক লাইনে এরকম রেজাল্ট পাবে। এরকম আনার জন্য কি করবে জানো? এরকম রেজাল্ট আনার জন্য যে কোনো অঙ্কের ক্ষেত্রেই দেখবে হরে কে আছে, কে আছে হরে? কৃষ্ণ আছে। কে আছে হরে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে। ওই কারণে হরে যারা থাকবে না ওদের প্রত্যেকটাকে গুণ করো আগে, আর ওই গুণফলটা দিয়ে না সবটিকে ভাগ করে দাও। তার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাই কাউকে ছাড়বে না। এবারটাকেও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, ওকেও ছাড়বে না, ওকেও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, এমনকি ওও ছাড় পাবে না, ওকেও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। ভাগ করার পর একটু কাটাকাটি করো, দেখো এটাই পেয়ে যাবে। এই হলো তোমাদের দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে এই সংক্রান্ত সমস্যা। আশা করছি আজকে ক্লাসটি বুঝতে পেরেছ। তবুও যদি কোথাও সমস্যা হয়ে থাকে তোমার বাড়িতে প্র্যাকটিস করার পর না হলে আমাকে জানাবে, এই টপিকের উপর আবার একটা ক্লাস দিয়ে তোমাদের টপিকটাকে বুঝিয়ে দেবো। আজ অবধি নমস্কার, ধন্যবাদ।